জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে আমি ডক্টর পুলস্ত আচার্য আজকে প্রেস রিলিজটি পড়ছি। আমরা জানি আপনাদের সবার মনে আজ অজস্র প্রশ্ন রয়েছে। আমরাও অনেক প্রশ্ন নিয়েই আজ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলাম। আমরা জানতে চেয়েছিলাম অভয়ার খুন ও ধর্ষণের প্রশ্নে সিবিআই এবং সুপ্রিম কোর্টের কি বক্তব্য, কিন্তু আমরা বুঝতে পারলাম সিবিআই এর তদন্তের গতি আসলে কতখানি স্লথ। আমরা এর আগেও দেখেছি বহুবার সিবিআই তদন্তভার নিয়েও কোনো কুল কিনারা করতে পারেনি এবং সেই সব ঘটনার আসল দোষীরা নির্দোষ খালাস হয়ে গিয়েছে ঠিক সময়ের মধ্যে চার্জশিট না পেশ করায়। আর যেই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই নৃশংস ঘটনার দ্রুত বিচারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, তারপর তারই তত্ত্বাবধানে তারিখের পর তারিখ এলো, শুনানি পিছিয়ে গেল, সময় পিছিয়ে গেল, শুনানির দৈর্ঘ্য কমে গেল। বিচারের এই দীর্ঘসূত্রিতায় আমরা হতাশ এবং ক্ষুব্ধ। আমরা জানতে চেয়েছিলাম হাসপাতালে স্বাস্থ্যকর্মী, রোগীর পরিবারের নিরাপত্তার জন্য সরকারের কাছে আদৌ কোনো সদুত্তর আছে কি। 5 দফা দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সাথে মুখোমুখি আলোচনায় বসেছি। তার সাথে 26/9 তারিখে অপূর্ণ দাবিগুলিকে জানিয়ে এবং 29/9 তারিখে সরকারের লিখিত ডাইরেক্টিভগুলি দ্রুত লাগু করার দাবি জানিয়ে মুখ্য সচিবকে 2 বার ইমেল করেছিলাম। সেই ইমেল দুটিতে আমরা মুখ্য সচিবকে উক্ত বিষয়গুলি নিয়ে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব সহ স্টেট টাস্ক ফোর্সের মিটিং আহ্বান করার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে রাজ্য সরকার মিটিং ডাকা তো দূরস্থান, আমাদের চিঠি দুটির কোনো উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করেননি। 9 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর 52 দিন পেরিয়ে গেলেও নিরাপত্তার নামে কি পাওয়া গেল? যেই সিসিটিভিকে রাজ্য সরকার তার নিরাপত্তার মূল নিদর্শন বলে প্রচার করতে চাইছে, সেই সিসিটিভি কলেজগুলিতে মোট প্রয়োজনের মাত্র 26% লাগানো হয়েছে এই 50 দিন ধরে। সুপ্রিম কোর্টে স্বাস্থ্য সচিবের মিথ্যা ভাষণ থেকে আমরা আরও কি জানতে পারলাম? সাগর দত্ত মেডিকেল কলেজে নাকি মরণাপন্ন রোগীকে আমরা আইসিইউ বেড দিইনি, আমরা তাকে চিকিৎসা পরিষেবা দিইনি। রাজ্যের মানুষ ভালোই জানেন রাজ্য সরকারের এই অভিযোগ কতখানি মিথ্যে। 2 দিন আগে সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনাতে অত্যাবশ্যক আইসিইউ বেড না পাওয়ার ফলেই জুনিয়র ডাক্তারদের মরণপণ চেষ্টার পরেও একজন মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়নি। তারপরেই হাসপাতালে পর্যাপ্ত সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকার ফলে রোগীর পরিজনেরা ডাক্তারদের উপরেই চড়াও হয়। মহিলা ইন্টার্ন ও নার্সদের নিগৃহীত হতে হয় তাদের হাতে। আমরা আমাদের আন্দোলনের প্রথম দিন থেকে বলে এসেছি, সরকারি হাসপাতালগুলিতে রোগী পরিষেবা সুনিশ্চিত না করা গেলে চালু হাসপাতাল পরিকাঠামোর জনমুখী রদবদল না ঘটিয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব না। সাগর দত্তের ঘটনা এরই এক জ্বলন্ত উদাহরণ। আমাদের দাবি মেনে তৎপরতার সঙ্গে রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে যদি বেড ভ্যাকেন্সি মনিটর চালু করা যেত, যদি সেন্ট্রাল রেফারেল সিস্টেম গড়ে তোলা যেত, তাহলে হয়তো এই মৃত্যু এড়ানো যেত। এমন বহু রোগীর মৃত্যু হয়তো এড়ানো যাবে ভবিষ্যতে। প্রত্যেক রোগীর পরিবার জানতে পারবেন কোন হাসপাতালে কোন বিভাগে কয়টি বেড খালি আছে। প্রত্যেকটি হাসপাতালের ডাক্তাররাও বুঝতে পারবেন কোথায় রেফার করলে রোগীর যথাযথ চিকিৎসা সুনিশ্চিত করা যাবে। যদি প্রত্যেকটি হাসপাতালে সরকারি গড়িমসি না করে যথাযথ সুরক্ষার ব্যবস্থা করত রাজ্য সরকার, তাহলে এড়ানো যেত রোগীর মৃত্যুর পরে নক্কারজনক নিগ্রহের ঘটনাটিকেও। গত 2 দিনে এইরকম নিগ্রহের ঘটনা আমরা বহুবার ঘটতে দেখলাম কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, আইকিউ সিটি মেডিকেল কলেজ ইত্যাদি জায়গাতেও। আমরা বারংবার উল্লেখ করেছি যে অভয়ার ঘটনার বীজ লুকিয়ে আছে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার গভীরে। আমাদের আরেকখানি মূল দাবি ছিল বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থায় জারি অগণতান্ত্রিক ভয়ের পরিবেশকে নির্মূল করা, সমাজ থেকে এই ভয়ের রাজনীতি এবং কলেজগুলিতে হুমকির সংস্কৃতি অপসারণ করার। আমরা দেখেছি সুপ্রিম কোর্টেও আজ প্রতিষ্ঠিত হয়েছে যে আরজি করের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আরজি করের মতো একটি ঘটনা ঘটেছে, তার কারণ সেখানে একটি অগণতান্ত্রিক ভয়ের রাজনীতির পরিবেশ তৈরি হয়েছিল। সন্দীপ ঘোষের অবৈধ কার্যকলাপ
এবং জুলুমবাজিতে স্বাস্থ্য দপ্তরের উচ্চ স্তরের প্রত্যক্ষ প্রশ্রয় ছিল এবং একইভাবে তিনি ক্যাম্পাসে একদল গুন্ডাকে আশ্রয় দিয়েছিলেন, যারা এই অপশক্তির বলে বলিয়ান হয়ে এতদিন এই দুর্নীতিকে কার্যকর করেছিল। আমরা স্পষ্টভাবে আমাদের বৈঠকে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে সরাসরি জানিয়েছি এবং ইমেলেও বলেছি, এই ভয়ের পরিবেশে আমরা সুরক্ষিত বোধ করছি না এবং হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোর সিদ্ধান্ত গ্রহণকারী যে কমিটিগুলি, তাতে জুনিয়র চিকিৎসকদের সঠিক প্রতিনিধিত্ব সুনিশ্চিত না করলে এই স্বঘোষিত নেতা নেত্রীদের জুলুমবাজি চলতেই থাকবে। একে প্রতিরোধ করবার জন্য সকল স্তরে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি সুনিশ্চিত করতে হবে। কলেজের সমস্ত সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠান, কলেজ কাউন্সিল, অ্যান্টি র্যাগিং কমিটি, ইন্টারনাল কমপ্লেন্টস কমিটিতে নির্বাচিত প্রতিনিধি রাখার দাবি আমরা জানিয়েছি বারংবার, যা এই প্রতিষ্ঠানগুলির সঠিক কার্যক্রম সুনিশ্চিত করবে এবং যৌন হয়রানির বিপক্ষে একটি প্রতিরক্ষামূলক পরিবেশ তৈরি করবে। তার সাথে মেডিকেল কলেজগুলিতে দুর্নীতির মূল আখড়া রোগী কল্যাণ সমিতি, যা মুখ্যমন্ত্রী মৌখিকভাবে ভেঙে দিলেও তার কোনো লিখিত নোটিশ আমরা পাইনি, এবং যদি ভেঙেও দেওয়া হয় তার পরিবর্তে গঠিত প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সম্পর্কে সুস্পষ্ট কোনো সিদ্ধান্তও আমরা দেখতে পাইনি। মুখ্য সচিব তার 19 তারিখের সরকারি নির্দেশনার ইমেলটিতে স্বাস্থ্য সচিবকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের সুরক্ষা ও রোগী পরিষেবা নিয়ে পরিকাঠামোগত রদবদলের যাবতীয় সিদ্ধান্তগুলিকে কার্যকর করার, কিন্তু তার 12 দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। এমনকি সাগর দত্তের ঘটনা সম্পর্কে তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও মিথ্যাচার করে গেছেন, সমস্ত ঘটনার দায়ভার চাপিয়েছেন জুনিয়র ডাক্তারদের উপরে। এর আগেই আমরা স্বাস্থ্যক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি ও ভয়ের রাজনীতির দায় নিয়ে নারায়ণ স্বরূপ নিগমের অপসারণের দাবি তুলেছিলাম। আমরা এও মনে করি স্বাস্থ্য দপ্তরের অপদার্থতা বা সক্রিয় মদত ছাড়া এই প্রবল দুর্নীতি অসম্ভব। আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি, প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং এই সমস্ত দায়ে স্বাস্থ্য সচিবকে অবিলম্বে অপসারণ করতে হবে। গত 19/9 তারিখে আমরা আমাদের পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে অত্যাবশ্যক পরিষেবাগুলিতে কাজে ফিরেছিলাম। বিভাগভিত্তিকভাবে আমরা আউটডোর ও ইনডোর পরিষেবা শুরু করেছিলাম বহু জায়গায়। রাজ্য সরকারের সাথে 2 দফা মিটিং, সিপি, ডিএমই, ডিএইচএস, ডিসি নর্থকে তাদের পদ থেকে সরানো, সুরক্ষা ও রোগী পরিষেবা প্রশ্নে কিছু লিখিত ডাইরেক্টিভের ভিত্তিতে আমরা কাজে ফেরার সদিচ্ছা দেখিয়েছিলাম, রোগীদের জন্য সদিচ্ছা দেখিয়েছিলাম। অথচ তারপরে 10 দিন কেটে গেলেও বাস্তবত সরকারের লিখিত ডাইরেক্টিভের কিছুই আমরা কোথাও লাগু হতে দেখছি না। সিসিটিভি, পুলিশ নিয়োগ ইত্যাদি আমাদের সুরক্ষার প্রাথমিক ধাপগুলি হোক, কিংবা রোগী পরিষেবা উন্নত করার জন্য কেন্দ্রীয় রেফারেল সিস্টেম, বেড ভ্যাকেন্সি মনিটর, স্বাস্থ্যকর্মী নিয়োগ, কোথাওই প্রায় কোনো রকম অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, শুধুমাত্র কাগজে প্রতিশ্রুতির জন্য আমরা আন্দোলন করিনি, আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এক যথাযথ জনমুখী বদলের জন্য, যাতে রোগীরাও পরিষেবা পান আর ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জন্য এক ভয়মুক্ত সুরক্ষিত কর্মস্থল সুনিশ্চিত হয়। অথচ বাস্তবে তার অগ্রগতির জন্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কাজে ফেরার জন্য উপযুক্ত ভয়হীন পরিবেশ সুনিশ্চিত হয়নি এখনো। একথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সাগর দত্ত ন্যাশনালের ঘটনা এবং শাসক দলের বিধায়কদের ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে আমরা প্রমাণ পাচ্ছি যে আমরা ভয়হীন পরিবেশ পাইনি এখনো। এর সাথে রাজ্যের প্রতিটি হাসপাতাল, মেডিকেল কলেজ থেকে ভয়ের রাজনীতি নির্মূল করার দাবি আমরা করেছি আন্দোলনের প্রথম দিন থেকে। আর একটিও অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা ছাড়া প্রত্যেকটি জায়গাতে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করা ছাড়া আর উপায় নেই। অথচ এ ব্যাপারেও রাজ্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি। স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি। কলেজে কলেজে আরডিএ
এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। 1. দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। 2. স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। 3. অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু করতে হবে। 4. প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। 5. অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে। প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নাম্বার, প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। 6. হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। 7. হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। 8. প্রত্যেকটি মেডিকেল কলেজে ফেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। 9. অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজে আরডিএকে স্বীকৃতি দিতে হবে। কলেজ ও হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। 10. ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। আমরা ইতিমধ্যেই প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি, অভয়ার ন্যায় বিচার যেভাবে দীর্ঘসূত্রিতার জালে জড়িয়ে পড়েছে তা আমাদের হতাশ এবং ক্ষুব্ধ করেছে। তাই অভয়ার বিচার সুনিশ্চিত করতে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সর্বোপরি এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের সর্বস্তরে ভয়ে রাজনীতিকে নির্মূল করতে আমরা আগামী 2 তারিখ মহালয়ার দিন এক মহা মিছিল ও মহা সমাবেশের ডাক দিচ্ছি। ইতিমধ্যেই সিনিয়র ডাক্তার, নার্সদের বিভিন্ন সংগঠন, প্রাইভেট হাসপাতালের চিকিৎসক, আইটি কর্মীদের সংগঠন, সিনেমা জগতের মানুষদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রান্তিক মানুষদের সংগঠন এবং অন্যান্য সামাজিক সংগঠন আমাদের কর্মসূচিকে সফল করার আহ্বানও জানিয়েছেন। আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে আরও একবার 2 তারিখ কলেজ স্কয়ার থেকে ধর্মতলা মহামিছিল এবং ধর্মতলায় মহা সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের প্রতিবাদ জারি থাকুক। অভয়ার ন্যায় বিচারের দাবিতে এক সুস্থ, জনমুখী, ভয়হীন স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে ও সর্বোপরি সমাজ থেকে ভয়ের রাজনীতিকে নির্মূল করার লক্ষ্যে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। বলছি আরেকটা জিনিস বলার আছে। বিগত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে অভয়ার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে সেই ব্যাপারে আমরা 2-4 কথা সকলের সামনে রাখতে চাই। 9 আগস্ট আমরা প্রথমে খবর পাই যে চেস্ট ডিপার্টমেন্টের কর্মক্ষেত্রেই একজন সেকেন্ড ইয়ার পিজিটি সুইসাইড করেছেন, কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি কেসটা সুইসাইড নয়, এটি একটি ধর্ষণ এবং খুনের ঘটনা। সেই সূত্র ধরেই আমাদের মনে সন্দেহ জন্মায়। সেই অবিশ্বাস এবং সন্দেহ থেকেই আমরা সমস্ত স্টুডেন্টরা পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয়
তার জন্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দাবি রাখি। পোস্টমর্টম প্রক্রিয়া হয় বিভিন্ন সিনিয়র পোস্টমর্টম বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সিনিয়র পুলিশের তত্ত্বাবধানে। সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওনাদের ওপরেই। বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে, একথা সত্য, কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না। কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না পরানো হয়। বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা যেভাবে ঘটনাটাকে চাপা দিতে চাইছিলেন তার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সঠিক নিয়ম মেনে হয় সেই দাবিতে অনড় থাকি। সেই স্বচ্ছতার দাবি থেকেই আমরা পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের কাছ থেকে দেখতে চাওয়ার দাবি বারংবার রেখেছিলাম, যা আমাদেরকে পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে দেখানোও হয়নি। এমনকি মহামান্য সুপ্রিম কোর্টও পোস্টমর্টম প্রক্রিয়ার ভুল ভ্রান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়াতে এই যে নানান বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া জুনিয়র ডাক্তারদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে কলুষিত করার প্রয়াস করছেন, সেই প্রয়াসকে জুনিয়র ডাক্তাররা, WBJDF-রা তীব্র ধিক্কার জানাচ্ছে। জানিয়েছিলেন যে এসেনশিয়াল সার্ভিসেসের মধ্যে আইপিডি ওপিডি আছে এবং সেটা কোর্টে রেকর্ডও হয়েছে। এবারে আপনারা কন্টেম্প্ট অফ কোর্টে দায় করবেন গতকালই আপনারা জানালেন যে আপনারা কাজে যোগ দিয়েছেন ওপিডি। হ্যাঁ, একদমই তাই। একদিন পরেই আবার একদমই তাই, আমরা যোগ দিয়েছিলাম কাজে, কিন্তু যেভাবে কালকে সুপ্রিম কোর্টে দেখলাম আমাদের স্টেটের পক্ষ থেকে সাগর দত্তে ঘটে যাওয়া ঘটনাকে কিভাবে ডাক্তারদের দোষ বলে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং হসপিটালে আইসিইউ বেড না পাওয়াটা যে ডাক্তারেরই অপরাধ, ডাক্তারেরই দোষ, সেইটাকে এস্টাবলিশ করার যেভাবে চেষ্টা হচ্ছে সেই জায়গাকে তীব্র প্রতিবাদ জানিয়ে, তীব্র ধিক্কার জানিয়ে আমরা আজ থেকে আমাদের পূর্ণ কর্মবিরতি চালিয়েছি। আপনাদের আইনজীবী বলা মানে আপনারাই বলছেন সেখানে আমাদের এসেনশিয়াল সার্ভিস তো চালু আছে, ছিল। কোর্টে দাঁড়িয়ে যেটা রেকর্ড করা সম্মত হয়েছে রেকর্ড করাতে এসেনশিয়াল সার্ভিসেসের মধ্যে আইপিডি ওপিডি সবটা ইনকর্পোরেট, তাহলে কন্টেম্প্ট অফ কোর্টের রাস্তাটাও কিন্তু খোলা থাকছে পরবর্তী ক্ষেত্রে। সেটা কিভাবে বলছে এসেনশিয়াল সার্ভিসের যেমন আমরা পরিষেবার মধ্যে ছিলাম, যে যারা ওটি করছিল বা যারা সার্জিক্যাল ব্রাঞ্চের জায়গা থেকে ছিল তারা যে পেশেন্টের ওটি হচ্ছে তো এই আইপিডিও দেখছিল। যেমন মেডিসিনের ক্ষেত্রে যদি দেখি তাহলে মেডিসিনের ক্ষেত্রে যদি দেখি আমরা তাহলে সেখানে সেই জায়গা থেকেও অ্যাড ডে, প্রি অ্যাড ডে, পোস্ট অ্যাড ডে 3 দিন তারা ডিউটি করছিল। এবং এসওপি ধরে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে আমরা এই ডিউটি করছিলাম। নন এমার্জেন্সি যে সাবজেক্টগুলো ছিল, ডার্মাটোলজি, সাইকিয়াট্রি, তারা তাদের মতন করে ওপিডি প্লাস মাইনাস করছিল। এই পুরো কম্প্রিহেন্সিভ বক্তব্যটা আমাদের লয়ারের মাধ্যমে যায়। কিন্তু যে জায়গাটা আসছে যে আমরা কি সব পরিষেবার মধ্যে ছিলাম, সত্যিকারের সব পরিষেবার মধ্যে ছিলাম না। যারা এসেনশিয়াল পরিষেবা এসেনশিয়ালের মধ্যে ছিল, এসেনশিয়ালের মধ্যে যে পার্টটা আইপিডির করা উচিত সেই পার্টটার মধ্যে আমরা ছিলাম। মেডিসিন থেকে শুরু করে সার্জিক্যাল যে সাবজেক্টগুলো তারা আইপিডিতে পরিষেবা দিচ্ছিল। নন এমার্জেন্সি যে সাবজেক্টগুলো আছে, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, অ্যানাটমি, তারপর হচ্ছে ডার্মাটোলজি, এই রকমের যে সাইকিয়াট্রি, এই ধরনের যে সাবজেক্টগুলো, নেফ্রোলজি, এদের ক্ষেত্রে আইপিডি পরিষেবা তারা তাদের মতন দিচ্ছিল এবং নেফ্রোলজির ক্ষেত্রে ডায়ালিসিস করছিল। এইভাবে জিনিসটা ছিল। মূলত আমাদের কর্মবিরতি যাওয়ার যে পূর্ণ কর্মবিরতি যাওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হয়তো আপাত দৃষ্টিতে সুপ্রিম কোর্টের জায়গা থেকে বিচার করা উচিত। পাশাপাশি আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটাই যে সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া চলছে সেই তদন্ত প্রক্রিয়ার আজকে 38-39 দিন অতিবাহিত হচ্ছে। তারপরেও আজকে ময়নাতদন্ত নিয়ে কোশ্চেন উঠছে, কেন এফআইআর করা হলো না এই নিয়ে কোশ্চেন উঠছে। কিন্তু প্রকৃত দোষী কারা,
প্রকৃত দোষীদের যদি গ্রেপ্তার করা না হয়, এই ঘটনার মোটিভ যদি সামনে না আসে, তাহলে আমাদের ক্যাম্পাসের মধ্যে সুরক্ষতার প্রশ্ন কীভাবে আসছে। দ্বিতীয়ত হচ্ছে যে চিফ সেক্রেটারি স্যার, প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি স্যার মহামান্য সুপ্রিম কোর্টে প্রেজেন্ট ছিলেন। তার প্রেজেন্সের মধ্যে যে ঘটনা ঘটল, তিনি বর্তমান মহামান্য সিজিআই জানতে চাইলেন যে বর্তমান আরজি করের প্রিন্সিপাল এমএসভিপি কারা, তারা কি বাইরে থেকে এসছে। তিনি পরিষ্কারভাবে তারা কোথা থেকে এসছেন না এসছেন বৃত্তান্ত দিলেন। অথচ তার সামনে সাগর দত্তের ঘটনা নিয়ে যখন রাজ্য সরকারের পক্ষ থেকে যে আইনজীবী মিথ্যে কথা বলছেন, তার সামনে দাঁড়িয়ে সেই ক্লারিফিকেশন তিনি দিলেন না। তাহলে আমরা মনে করি যে আমাদের আন্দোলনের যে জায়গা, সেই আন্দোলনের জায়গা থেকে যে সদর্থক ভূমিকা রাজ্য প্রশাসনের কাছ থেকে আমরা আশা করেছিলাম, সেই জায়গাটাতে আমরা দেখতে পেলাম না। আমরা যে মহামান্য সুপ্রিম কোর্ট এও বলেছেন যে জুনিয়র ডাক্তার এবং স্টেট প্রশাসনের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ চেষ্টা করা উচিত সেফটি সিকিউরিটিকে সামনে নিয়ে। তাহলে আপনারা যদি দেখেন সাগর দত্তের ঘটনা, সিএনএমসির ঘটনা, রামপুরহাটের ঘটনা এবং কালকে আজ রাত্রের মধ্যে ঘটা বর্ধমানের ঘটনা, তাহলে এই জায়গাগুলোতে সেফটি সিকিউরিটি নিয়ে যে জায়গা, সেই জায়গাটাকে সুপ্রিম কোর্টে অ্যাড্রেস করা উচিত ছিল। এবং চিফ সেক্রেটারি স্যারের তাহলে কি এই পরবর্তী ঘটনাগুলোর জন্য রাজ্য প্রশাসন আমাদেরকেই দায়ী করবে? তাহলে রাজ্যের যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি সুপ্রিম কোর্টের অন্দরে লুকিয়ে গেলেন বলে আমরা মনে করি। সাধারণ মানুষের কাছে আমরা আন্দোলনকারীদের যদি দায়বদ্ধতা থেকে থাকে, তাহলে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কেন আমরা কথা বলবো না? আমরা যদি একজন পেশেন্টকে সুস্থ করতে চাই, তাহলে তাকে পর্যাপ্ত পরিকাঠামো যদি থাকে, তবেই আমাদের সিকিউরিটি সম্পূর্ণ হয়। আমাদের সিকিউরিটির এখানে দুটো প্রশ্ন উঠছে। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারগত সমস্যা থেকে সাগর দত্ত, সিএনএমসি, বর্ধমান এবং রামপুরহাটের মতন ঘটনা। দ্বিতীয় ঘটনা 9ই আগস্টকে কেন্দ্র করে দোষীদের অবিলম্বে যদি গ্রেপ্তার করা না হয়, এই ঘটনার মোটিভ যদি সামনে না আসে, তাহলে আমরা কিভাবে এই ক্যাম্পাসের মধ্যে সুরক্ষিত বোধ করতে পারি? তাহলে এই দুটো জায়গা থেকে আমাদের কর্মবিরতির সিদ্ধান্ত। অ্যাডভোকেটের রিগার্ডিং আপনারা যে কোশ্চেন করছেন, সেই জায়গা থেকে আমরা এইটুকুই বলতে পারি, এসেনশিয়াল পরিষেবার একটা অংশ ছিল যারা সার্জিক্যাল সাবজেক্ট এবং মেডিসিনের ব্রাঞ্চ, তারা তাদের অ্যাডডে ছাড়াও তার পরের দিনের যে পোস্ট অ্যাডডে এবং তার পরের দিনে পেশেন্টকে ফলো আপ করা, আইপিডির মধ্যে এই পরিষেবা দিচ্ছে। আমরা এসওপি তৈরি করে ডিপার্টমেন্ট ওয়াইজ এই কাজ করেছি। তাহলে সম্পূর্ণ জায়গাটা হয়তো ইলাবোরেটলি আরও সুপ্রিম কোর্টের অন্দরে ডিসকাশন হলে হয়তো এই জায়গাটা ওখানে ক্লিয়ার হতো। কিন্তু আমরা তবু যেটা বলতে চাই সেটা এটাই যে আমাদের দিক থেকে যে দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়া যদি ন্যায়সঙ্গত হয়, যুক্তিসঙ্গত হয়, তাহলে রাজ্য প্রশাসনের আমাদের এই দাবি দেওয়া নিয়ে অবিলম্বে অতি দ্রুততার সাথে ব্যবস্থা করা উচিত। এবং সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া চলছে, সেই জায়গা থেকে মোটিভ কী ছিল, কেন এই ঘটনা ঘটলো, এই ঘটনার পিছনে প্রকৃত দোষী কারা, সেই দোষীদের শনাক্ত করা এবং অ্যারেস্ট করা প্রয়োজন। একটা মুখ্য সচিব দিচ্ছেন, মুখ্য সচিব কোনো উত্তর দিচ্ছেন, নো কমিউনিকেশন জায়গাতে আছে। আপনারা বলছেন আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে না, তাই আপনারা কর্মবিরতি যাচ্ছেন। দুয়ের মাঝে পড়ে আছে জনতা। এই যে জনতার ভোগান্তির দায় কার? জনতার ভোগান্তির যদি দায় হয়, তাহলে সাগর দত্তের ঘটনা থেকেই আমাদেরকে দেখতে হবে। সেটা কি, যে সাগর দত্তের যে ঘটনা ঘটলো, সেখানে কি ডাক্তার ছিল না? ছিল। তাহলে সেখানে ছিল নাকি? সেখানে ছিল পরিকাঠামো। তাহলে আপনারা যদি আমাদের চিফ সেক্রেটারি স্যারের কাছে ডাইরেক্টিভগুলো দেখেন, তাহলে সেইখানে দেখতে পাবেন যে স্বচ্ছতার প্রশ্নে কেন একটা পেশেন্টকে ভুল রেফারাল সিস্টেমের জন্য ঘুরতে হবে, কেন তার বেড স্ট্যাটাস কোন জায়গা থেকে গেলে, বাড়ি থেকে যখন একটা রুগী বেরোচ্ছে কোন জায়গায় গেলে তার পরিষেবা সুনিশ্চিত হবে, তাহলে সেই জায়গাগুলো তারা জানবে না কেন? তাহলে এই জায়গাগুলো তো আমরা চেয়েছি। তাহলে এই জায়গাগুলো যদি ইনশিওর হয়, তাহলেও আমাদের সিকিউরিটি ইনশিওর হয়। কারণ আমাদের বেড দেওয়ার দায় তো জুনিয়র ডাক্তারদের নয়, তাহলে বেড দেওয়ার দায় রাজ্য প্রশাসনের। তাহলে রাজ্য প্রশাসনের যদি বেডের ব্যবস্থা, রেফারাল সিস্টেমের ব্যবস্থা, ডাক্তারের যে চিকিৎসকের অপ্রতুলতা আছে, এই ব্যবস্থা যদি সুনিশ্চিত করতে পারে, তাহলেই তো এই সমস্যার সমাধান হতে পারে। তাহলে এই যে চিফ সেক্রেটারি স্যারের সাথে দেখা করে এলাম, তারপর 12 দিন অতিবাহিত হলো, কিন্তু এখনও কেন এই জায়গাগুলোকে নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে না? আমরা তো একটা ভিজিবল স্টেপ দেখতে চাইছি, যে রাজ্য প্রশাসন এই জায়গায় সদর্থক, এই স্টেপটা আমরা দেখতে চাইছি। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ডে 1 থেকে আপনারা নির্দিষ্ট দাবির ভিত্তিতে যে আন্দোলনে নেমেছেন, সেই আন্দোলনকে সাধারণ মানুষ সমর্থন করে আপনাদের সঙ্গে রাস্তায় নেমেছে। আজকে আপনারা যে সিদ্ধান্তটা নিলেন চিফ ওয়ার্কে, এটা কি এর বিকল্প কোনো কিছু করা ছিল না, যেটা পরিষেবাকে স্বাভাবিক রেখে মানুষকে সঙ্গে নিয়ে সরকারকে একটু মোল্ড করা যেত? স্যার দেখুন, আমি ওনার প্রশ্নের উত্তরটা দিই। আমরা যখন কর্মবিরতিতে ছিলাম,
তখনও জুনিয়র ডাক্তারদের দোষ ছিল। কালকে যখন দেখলাম সাগর দত্ততে ঘটনা, সেখানেও দেখলাম জুনিয়র ডাক্তারদেরই দোষ। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করব, সেইটা প্রশ্নটা আমি প্রশাসনের কাছে রাখছি। আমরা যদি কোথাও গিয়ে কাজ করতে গিয়ে আমাদের সিকিউরিটির জায়গাটা এনশিওর না হয়, একটা মেডিকেল কলেজ সেখানে দাঁড়িয়ে পেশেন্টের সাথে তার বাড়ির লোকের 20 জন গ্রাউন্ড ফ্লোর থেকে 4th ফ্লোর পর্যন্ত চলে যাচ্ছে, ইচ অ্যান্ড এভরি স্টেপে সিকিউরিটি ব্রিচ করছে, ব্রেক করছে, তাহলে সেই দায়টা কার? সেটা কি জুনিয়র ডাক্তারদের দায়? এবং সেখানে আমি বলতে পারি ওই ওয়ার্ডে আরও যারা পেশেন্ট ছিল, ওই যে 20 জন পেশেন্টের বাড়ির লোক উঠেছিলেন, তারা যে হামলা চালিয়েছেন আপনারা দেখেছেন, সিস্টারদেরকে মেরেছেন, সেই অবস্থায় যদি অন্য কোনো বাড়ির লোককে মারতো বা অন্য কোনো রুগী ক্ষতিগ্রস্ত হতো, তাহলে সেই দায়টা কার ছিল? সেটাও কি জুনিয়র ডাক্তারদের দায়? এবং সেই জায়গা থেকেই আমরা কিন্তু কর্মবিরতিতে এসেছি। মোটামুটি আগে একই দাবি ছিল, আগে যখন কর্মবিরতি এরকম অবস্থায় যে আবার এখন যেমন একটা সাগর দত্তের ঘটনা, সাগর দত্তের ঘটনা কালকে যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে তখনই সেটা মেনশন করা হয়েছে। তাহলে তারপরে কি এমন বিরোধী মনে হচ্ছে না? আমাদের দিক থেকে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটাই, সে একই দাবি ছিল। সুপ্রিম কোর্টে তো ইন্দিরা জয়সিংকে চিফ জাস্টিস বলেছেন এনশিওর ইওর ক্লায়েন্ট দে জয়েন দ্য আইপিডি অলসো। তো উনি বারবার বলেছিলেন যে আইপিডি ইজ অলসো পার্ট অফ দ্য এসেনশিয়াল সার্ভিস। ওই উত্তরের সঙ্গে একসঙ্গে এইটা যদি তুলে দেন আপনারা ভালো হয়। হ্যাঁ, যেটা যে জায়গাটা বলার সেটা হচ্ছে এটাই যে আমরা পুরোপুরি কাজে ফিরিনি, এটা যেমন সত্যি, কিন্তু এসেনশিয়াল সার্ভিসের পার্টের মধ্যে একটা রোগীর যদি ওটি করা হয় তাহলে সেই পেশেন্টটাকে ফলো আপ করা, এটা আমরা করছি। অ্যাডমিশন ডেতে মেডিসিনের ক্ষেত্রে ভর্তি হওয়ার পর পরের দুটো দিন ওই পেশেন্টকে ফলো আপ করা, এটা আমরা করছি। তাহলে এই আইপিডি পরিষেবা আমরা দিচ্ছিলাম। ওপিডি পরিষেবার ক্ষেত্রে যে জায়গাগুলোতে অ্যাডের পরের দিন যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে আইপিডি পরিষেবা আমরা দিচ্ছিলাম। নন এসেনশিয়াল সাবজেক্ট যেগুলো ছিল সেই সাবজেক্টগুলো থেকে যে জায়গাগুলোতে এসেনশিয়াল পরিষেবা নেই, যে সাবজেক্টগুলো, তারা ওপিডি পরিষেবা দিচ্ছিল। আমাদের সিনিয়র চিকিৎসকরা ওপিডি পরিষেবা দিচ্ছিলেন। তাহলে এই ছিল টোটাল পরিষেবার জায়গা। দ্বিতীয় জায়গাটা যেটা বলছিলেন যে আপনাদের জায়গা থেকে যে সাগর দত্তের পরে কী এমন ঘটনা ঘটলো, তাহলে আমরা 12 দিন চিফ সেক্রেটারি স্যারের সাথে আলোচনার পর আমরা স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভ তুলে নিই এবং পার্সিয়াল অল এসেনশিয়াল সার্ভিস অন করি এবং আইপিডি ওপিডি যে পার্টটা আমাদের এসেনশিয়াল সার্ভিসের সাথে সরাসরি লিঙ্ক, সেই পার্টটার কর্মসূচি কাজগুলো আমরা করছিলাম। তাহলে সেই করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে এই 12 দিন পরেও রাজ্য প্রশাসনের দিক থেকে যে ডাইরেক্টিভ চিফ সেক্রেটারি স্যারের কাছে আমরা দিয়েছিলাম, সেই নিয়ে বাস্তবায়িত কোনো রূপ ভিজিবল স্টেপ, আমরা তো বলছি না যে আপনি রুম তৈরি করুন, সব শেষ হয়ে যাবে তারপর আমরা কাজে ফিরবো। তাহলে আমরা একটা সদর্থক ভূমিকা দেখতে পেরেছিলাম। মহামান্য সুপ্রিম কোর্টও সেখানে বলেছে তো যে কেন 26% এখনো কাজ হচ্ছে, কেন নট মোর দেন 50%। তাহলে আমাদের কনফিডেন্স বিল্ড আপের জায়গাটাতে এটাই আমরা চাইছিলাম যে 12 দিন থেকে 13 দিন অতিবাহিত হলো, এই অতিবাহিত দিনগুলোর মধ্যে কেন রাজ্য প্রশাসনের দিক থেকে যেটুকু তারা প্রতিশ্রুতি দিয়েছিল, তো সেই প্রতিশ্রুতির উপর ভরসা করে আমরা পার্সিয়াল সিট ওয়ার্কে গিয়েছিলাম এবং আমরা ধীরে ধীরে টোটাল পরিষেবার মধ্যে যেতে চাইছিলাম। তাহলে এই 13 দিনের মধ্যে তাদের দিক থেকে কোনো রকম সদর্থক ভূমিকা, শুধুমাত্র কিছু কিছু জায়গায় সিসিটিভি লাগানো ছাড়া তারা আর বাকি যে ডাইরেক্টিভগুলো সম্পর্কে কোনো সুস্পষ্ট ডাইরেক্টিভ, তারা কোনো সিদ্ধান্ত তারা জানালো না। তারা কেন জানালো না যে হেল্পলাইন নাম্বার কী হবে, তারা কেন জানালো না বেড স্ট্যাটাস কী হবে, তারা কেন জানালো না প্যানিক বাটন নিয়ে তাদের কী বক্তব্য, তারা কেন জানালো না অন কল রুম নিয়ে তাদের কী বক্তব্য। তাহলে কলেজগুলোতে এবং থ্রেড কালচার নিয়ে স্টেট ইনকোয়ারি কমিটি কেন তৈরি করতে পারছে না? তাহলে কি তারা মনে করে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো একটা জায়গায় বলছেন যে থ্রেড কালচার এই কথাটার সাথে তিনি নাকি সহমতই নন। তাহলে এই জায়গাগুলো যদি থাকে তাহলে আমরা কি করে মনে করব যে রাজ্য প্রশাসনের দিক থেকে তারা এই জায়গাগুলোতে সদর্থক ভূমিকা নেবে? পাশাপাশি সিবিআইয়ের দিক থেকেও এবং তদন্ত আমাদের যে বিচারের দাবিতে আমাদের যে লড়াই ছিল সেই জায়গা থেকেও এই ঘটনার মোটিভ সামনে আসতে হবে। আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে কি চাইছিলাম বা সিবিআইয়ের কাছ থেকে আমরা কি চাইছিলাম যে প্রকৃত দোষী কারা তাদেরকে অ্যারেস্ট করা হোক, আইডেন্টিফাই করা হোক, অ্যারেস্ট করা হোক। এবং এই ঘটনার মোটিভ কি ছিল, যদি এই ঘটনার মোটিভ কি সেটা আমরা জানতে না পারি তাহলে আপনি যাই দেন না কেন সেই জায়গা দিয়ে সুরক্ষিত বোধ আমরা করতে পারি না। তাহলে সুরক্ষার যেমন দুটো দিক আছে এখানে, সেই দুটো জায়গা থেকে আমরা সুস্পষ্ট বার্তা দিয়েছিলাম। যদি আপনারা মনে করেন যে আমাদের দিক থেকে সিজওয়ার্ক ছাড়া অন্য কোনো পন্থার যাওয়া উচিত ছিল, আমরা এই পন্থার কথাও ভেবেছিলাম।
হয়তো আপনারা জানেন আমাদের জিবি মিটিং অনেক সময় লেগেছে, তাহলে এই পন্থাও আমরা এক্সপ্লোর করি নিয়ে এই জিনিসটা ঠিক নয়। আমরা যেটা মনে করেছিলাম যে এই জায়গা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে এবং সিবিআইয়ের দিক থেকে যদি এই সদর্থক বার্তা আমরা পাই, তাহলে তো এই কর্মবিরতি কালকেই উঠে যেতে পারে। তাহলে এই জায়গাটার সম্পর্কে ভিজিবল পদক্ষেপ আমরা চাইছি। এই ভিজিবল পদক্ষেপের অপেক্ষায় জুনিয়র ডাক্তাররা আছে। যে অ্যারেস্ট হয়েছে তাহলে হচ্ছে যে এটাই যে সঞ্জয় রায় অ্যারেস্ট হয়েছে এখন অবধি, এবং এক্স প্রিন্সিপাল এবং তালা থানার ওসিকে এক্স প্রিন্সিপালকে ইনস্টিটিউশনাল অ্যাফেয়ার কেন তাড়াতাড়ি দেরিতে করা হয়েছে বা করা হয়নি এই অভিযোগ, এবং তালা থানার ওসির ক্ষেত্রে সেম অভিযোগে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে প্রকৃত দোষী কারা? এই জায়গাটা আমরা মনে করি শুরুর দিন থেকে যে ঘটনা বলছি যে এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা, তাহলে সেই একাধিক না এক, এটা অন্তত ক্লিয়ার করুক। এবং মোটিভ, তাহলে মোটিভ কি? যদি মোটিভ ক্লিয়ার না থাকে তাহলে এই ক্যাম্পাসের মধ্যে আর এই ধরনের ঘটনা ঘটবে না, এই নৃশংস ঘটনা ঘটবে না, এই কথাও যদি সিবিআই বলতে পারে তাহলেও আমরা মেনে নিতে পারি। তাহলে সেই জায়গাটার জন্য আমরা কোর্ট মনিটর মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা কি চাইছিলাম যে একটা অনকল রুম বা একটা সিসিটিভি ক্যামেরা, একদমই নয়। তাহলে আমরা চেয়েছিলাম বিচারের প্রশ্নে তার দিক থেকে একটা এই ঘটনাকে কেন্দ্র করে একটা সদর্থক ভূমিকা, সদর্থক প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা পাচ্ছি না। কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে আপনি যেটা বললেন সেই জায়গা থেকে বলতে চাই যে 13 দিন অতিবাহিত হলো, কেন বাস্তবায়িত রূপ আমরা দেখতে পাচ্ছি না? পুজোর প্রশ্ন নিয়ে আমরা 2 তারিখের মহামিছিল, মহাসমাবেশ এবং মহামিছিল আছে, এই অবধি আমরা আমাদের সুনির্দিষ্ট কর্মসূচি এখন অবধি রাখতে পেরেছি। পুজোর দিনগুলোতে কি হবে কি হবে না এই নিয়ে আমাদের দিক থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরশিপ ফান্ডের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট ডিসিশন। এর আগে আপনারা যখন কর্মবিরতিতে ছিলেন তখন সিনিয়র চিকিৎসকদের সমর্থন পেয়েছিলেন, যে কারণে রোগীরা সেই অর্থে পরিষেবা ব্যাহত হয়নি। এবার কি 55 দিনের পর সিনিয়র চিকিৎসকেরা সেই একই রকমভাবে আপনাদের পাশে আছেন? আমরা আমাদের ছাত্রছাত্রী থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকদের সাথে আলোচনায় বসবো। আমরা মনে করি যদি আমাদের দাবি ন্যায়সঙ্গত হয় তাহলে সিনিয়র চিকিৎসকদেরকেও আমাদের পাশে আসা উচিত, আমাদের পাশে আমাদের যে আন্দোলনের দাবি সেই দাবির সাথে সমর্থক হওয়া উচিত। আমরা এখনো কথা বলে উঠতে পারিনি, আমরা কথা বলছি সমস্ত কলেজগুলোতে, কথা বলে সিনিয়র চিকিৎসকদের কি বক্তব্য এবং আমাদের কি বক্তব্য এই নিয়ে সুচিন্তিত মত আপনাদের কাছে। মানুষের হয়রানি কি মানুষের হয়রানি কখনোই সমর্থনযোগ্য নয়, ফলে অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হোক এটাই আমরা চাইছি। তাহলে যে বা যারা আমাদের এই দাবিগুলোকে যদি ন্যায়সঙ্গত বলে মনে করে তাহলে অবিলম্বে এই দাবির সাথে যারা সহমত তারা আমাদের আন্দোলনে আসুক, এবং যারা রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন সিবিআই থেকে শুরু করে মহামান্য সুপ্রিম কোর্ট তারা আমাদের যে দাবি নিয়ে সদর্থক জায়গা সেই সদর্থক প্রচেষ্টা দেখা, তাহলে এই কর্মবিরতি উঠে যেতে পারে এবং সাধারণ মানুষের হয়রানি। আমরাও তো কাজে ফিরতে চাই, আমরা কাজে তো ফিরেই ছিলাম এবং সম্পূর্ণ কাজে ফেরার দিকেই আমরা ছিলাম। তাহলে সেই জায়গা থেকে আমাদেরকে যে জায়গাটা ঘুরে আসতে চাইছে সেই জায়গাটা যথেষ্ট যন্ত্রণা, সেই যন্ত্রণার জায়গা থেকেই বলতে চাইছি যে অতি দ্রুততার সাথে আমাদের সমস্যার সমাধান করা হোক। যে মুহূর্তে সমস্যার সমাধান করা সম্ভব হবে, ভিজিবল স্টেপ আমরা দেখতে পাবো, আমরা সেই মুহূর্তে সম্পূর্ণ কাজে ফিরব। পোস্টমর্টম নিয়ে দেখুন, আমরা যেটা বক্তব্য আমরা রেখেছি, পোস্টমর্টম নিয়ে যেটা আমাদের বক্তব্য সেটা হচ্ছে যে আপনারা জানেন 9ই আগস্টের যখন এই ঘটনা ঘটে সেই সময় আরজিকর সহ বিভিন্ন কলেজের আরজিকরের ছাত্রছাত্রীরা মেনলি ওই সেমিনার রুমের বাইরে গিয়ে প্রোটেস্ট শুরু করে। কী দাবিতে? রেজিস্ট্রেশন। যে আমাদের দিক থেকে আমরা মনে হয়েছিল যে লোকাল অথরিটি এবং পুলিশের দিক থেকে যে স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি রাখার প্রয়োজন ছিল সেই সদর্থক জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম একটা স্বচ্ছতা হোক। আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমাদের দিক থেকে যে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা ফরেন্সিক এক্সপার্ট নই, তাহলে আমরা ফরেন্সিক বিশেষজ্ঞ যে চুল চেরা কোন জায়গাটা হওয়া উচিত এই জায়গায় আমরা চাইনি। যে ফরেন্সিক টিম তৈরি হয়েছিল আমরা চেয়েছিলাম তারা স্বচ্ছতার সাথে এই কাজটা করুক। তাহলে আমাদের দিক থেকে শুধুমাত্র যাতে স্বচ্ছ প্রক্রিয়াতে একটা কাজ হতে পারে সুষ্ঠুভাবে সেইটুকুই আমাদের দেখার জায়গা ছিল এবং আমাদের দিক থেকে ডিমান্ড ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম পরবর্তীকালে এই জায়গাটি নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, এবং যে কথাটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই সুস্পষ্টভাবে, পরের দিন ওইখানে একটা খসড়া রিপোর্ট তৈরি হয় এবং পরের দিন সকাল 10টার সময় পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার কথা ওই টিম জানায়।
আমাদের যারা ওখানে ছাত্রছাত্রীরা ছিলেন, তাহলে তাদের দিক থেকে 10টার সময় যখন আমরা পেলাম না, তখন আমরাই জুনিয়র ডাক্তাররাই এই দাবি তুলেছিলাম যে পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে দেখানো হোক। সেই ডিমান্ডটা দাবিও আমরা রেখেছিলাম। তাহলে আমরা পোস্টমর্টম রিপোর্ট নিয়ে কোনো গড়িমুখি চাইনি। পোস্টমর্টম রিপোর্টের ভিতরে রিপোর্ট কী ছিল তা আমরা জানতাম না। তাহলে আমাদের দিক থেকে জানার সদর্থক পদক্ষেপ এটাই ছিল। তাহলে পোস্টমর্টম রিপোর্টে কোনো অ্যাম্বিগুইটি তৈরি হোক, কোনো রকম সমস্যা তৈরি হোক, এই জায়গা জুনিয়র ডাক্তারদের মনে ছিল না। এই জায়গাটাই আমরা রাখতে চাইছি। পুজোর সময় যেটা বলার, আমরা 2 তারিখ অবধি আমাদের সিদ্ধান্ত নিতে পেরেছি। পুজোর দিন অবধি কী হবে এই সিদ্ধান্ত আমরা নিইনি। সাধারণ মানুষকে আপনার মাধ্যমে আমি জানাতে চাই, যে মুহূর্তে আমাদের সিদ্ধান্ত হবে সেই মুহূর্তে জানাবো। পুনর্বিবেচনা করবেন। যাদের সাইন রয়েছে পিএম এর যে দিয়েছিলেন, তো পুনরায় বলছেন যে সৈকতের উপস্থিতি সঠিকের মান্যতা চিহ্ন নেই। আপনারাই আমার প্রতিবাদী আরজিপি কমিটিতে এলেন কি মানে যাদের সাইন রয়েছে তারা কমিটিতে না, কমিটিতে যদি সাইন থাকাটা তাদের কি কোনো তাহলে দায় নেই? যদি আমি কেন বললাম, কেন আমরা ওখানে পাঠিয়েছিলাম, আমরা কেন ওখানে গিয়েছিলাম, আমরাই তো পাঠিয়েছিলাম। তাহলে আমরা পাঠিয়েছিলাম শুধুমাত্র উইটনেস হিসাবে। কারণ রাজ্য প্রশাসন এবং পুলিশের দিক থেকে যে সুইসাইড বলে যে চালানোর প্রসঙ্গ আসছিল, আমরা মনে করি স্বচ্ছ পোস্টমর্টম হলে আজকে যে জায়গাটা স্টাবলিশ হয়েছে যে এই ঘটনা একটা রেপ অ্যান্ড মার্ডার, সেই জায়গাটা আসতো না বলে আমরা মনে করেছিলাম ওই দিন ওই মুহূর্তে দাঁড়িয়ে। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে উইটনেস থাকুক আমাদের, যাতে একটা সুষ্ঠু তদন্ত সুষ্ঠু পোস্টমর্টম হতে পারে। এবং সেই পাশাপাশি শুধু যে আমাদের উইটনেসগুলো গিয়ে তদন্ত করবে এই জায়গাটা নয়, আমরা চেয়েছিলাম যে এক্সপার্ট ফরেন্সিক এক্সপার্ট আনা হোক, এটাও আমাদের দাবি ছিল। আসেনি সেটা আলাদা জিনিস। কিন্তু দ্বিতীয়ত আমরা সেকেন্ড যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে এইটাই যে ম্যাজিস্ট্রেটের আন্ডারে সুপারভিশন এবং ভিডিওগ্রাফির মাধ্যমে হোক। তাহলে এই স্বচ্ছতার প্রশ্ন জায়গা থেকে উইটনেস হিসেবে আমাদের রিপ্রেজেন্টেটিভ ছিল। আপনারা যদি ওই রিপ্রেজেন্টেটিভকে দেখেন, তারা কেউ ফরেন্সিক এক্সপার্ট নয়। তাহলে সেই জায়গা থেকে তাদের ফরেন্সিকে কি লেখা হয়েছে, রিপোর্টে কি লেখা হয়েছে, তারা সেই রিপোর্টও দেখেনি, তাদেরকে দেখানো হয়নি। তার জন্য পরের দিন আমরা রিপোর্টের দাবি করেছিলাম যে আমাদেরকে রিপোর্ট দেখানো হবে। তাহলে আমাদের দিক থেকে স্বচ্ছতার প্রশ্নে কোনো রকম কোনো অ্যাম্বিগুইটি ছিল না। তাহলে যদি এই স্বচ্ছতার প্রশ্ন থেকে আমরা মনে করি যে তারা তাদের দিক থেকে, আমরাই তো তাদেরকে পাঠিয়েছিলাম, তাহলে আমাদের তৈরি করা আমাদের দিক থেকে রিপোর্টে কি লেখা আছে সেটা আমরা তো পাইনি। এই জন্যই তো আমরা পরের দিন ডিমান্ড করেছিলাম যে রিপোর্টটা দেখানো হোক। কলকাতা পুলিশের দিক থেকে যে জায়গায় আসে, তখন আপনারা ঘটনার দ্বিতীয় এবং তৃতীয় দিন যদি মনে করেন, তাহলে এটা পাবেন যে কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে আপনারা কিছুজন আসুন, আমরা দেখাতে পারি, কিন্তু রিপোর্ট দিতে পারবো না আইনের জটিলতার জন্য। আমরা বলেছিলাম যে না, আমাদেরকে ঠিক আছে, তাও আমরা যেতে রাজি। কিন্তু তারপর এসআইটির কাছ থেকে কেস সিবিআইয়ের কাছে চলে যায়, তাই আমরা পোস্টমর্টম রিপোর্ট দেখতে পাইনি। কিন্তু উইটনেস করতে গেছিল পোস্টমর্টম। ব্যাপারটা হচ্ছে আমরা যখন পোস্টমর্টম করতে ছিল তার 3 সদস্যের টিম এবং ম্যাজিস্ট্রেটের আন্ডারে সুপারভিশনে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে, এইটা ছিল পোস্টমর্টমের চক। আমরা যেটা গিয়েছিলাম যে যাতে ওখানে একটা স্বচ্ছতার প্রশ্ন থাকে, কোনো ধামাচাপা এবং সুইসাইড না রেপ অ্যান্ড মার্ডার না অন্য কিছু, এই জায়গাটা যেন পরিষ্কারভাবে আসে, সেই জায়গাটার জন্য আমাদের প্রেজেন্স ছিল। আমরা মনে করি আজ সংবাদ মাধ্যম সহ ভারতবর্ষের মানুষের কাছে যে জায়গাটা এসছে যে এটা রেপ অ্যান্ড মার্ডার এবং এটা ইনস্টিটিউশনাল মার্ডার, তাহলে সেই ইনস্টিটিউশনাল মার্ডারের যারা কর্তৃপক্ষ তারা আজ জেলে বসে আছে। কাল সুপ্রিম কোর্টের জায়গা থেকে বলা হয়েছে যে যারা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে সাসপেনশন বা লম্বা ছুটিতে পাঠান। তাহলে এই যে জায়গাটা আমরা চেয়েছিলাম যে এই স্বচ্ছতার প্রশ্নটা, সেই স্বচ্ছতার প্রশ্নটা রেখেছি আমরা। এইটাকে যদি কেউ রাজনৈতিকভাবে বা অন্য কোনোভাবে দেখে, জুনিয়র ডাক্তারদের সেই নিয়ে কিছু বলার নেই, তারা তাদের কথা বলতে পারে। আমাদের দিক থেকে স্বচ্ছতার কোনো অভাব নেই, স্বচ্ছতার কোনো এক্সপ্লেন করার কোনো জায়গা নেই। আবার যদি কেউ মনে করে যে এই স্বচ্ছতা নিয়ে হাজার প্রশ্ন কেউ রাখতে চায়, আমরা সেই প্রশ্ন ফেস করতে পারি। এবং ওই সময় পোস্টমর্টমের যে ভিডিও, সেটা তো পুলিশের কাছেই আছে। যদি তাদের মনে হয় সেটা দিক সিবিআইকে। আপনারা যে সিজ ওয়ার্কের সিদ্ধান্ত নিলেন, এটা সমস্ত রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের সকলের মত নিয়ে নিলেন, নাকি একটা অংশ রয়ে গেল তারা আলোচনা করবে আর একটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড আমাদের যে তৈরি হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ডের পক্ষ থেকে সমস্ত কলেজের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যেক কলেজের ইকোসিস্টেম আলাদা আলাদা, ইকোসিস্টেম অনুযায়ী কাজের ব্যবহার হয়তো আলাদা আলাদা হতে পারে, কিন্তু যে জায়গাটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ডের পক্ষ থেকে আমরা রেখেছি কর্মবিরতির ডাক, সেই কর্মবিরতিতে আমাদের এই অনেকে কি হবে সেটা নিয়ে তোমরা
সাথে আলাদা করে আলোচনা করবে তো, তাহলে আজ থেকে যে কর্মবিরতিটা শুরু হলো এটা কত দিন পর্যন্ত, যে মুহূর্তে দাবি দাওয়া মিটে যাবে সেই মুহূর্তে কর্মবিরতি দেবে। তাহলে পুজোর দিনগুলো কি হবে সেটা আলাদা করে সেইটা যদি আগে যদি ওনাদের আগে যদি আমাদের দাবি দেওয়া মিটে না, আমাদের দাবি দেওয়া তো কাল থেকে 10খানা সুস্পষ্ট দাবি মিটলেই মানে কালকে কেন আজকেই মিটতে পারে। তাহলে এই পুজোর দিনগুলো নিয়ে আলাদা কি হবে সেটা নিয়ে আলাদা সেইটা আমরা জানাবো এই মুহূর্তে জানাতে পারবো না। তাহলে পুজোর দিনগুলো কি হবে পুজোর দিনগুলো নিয়ে আমাদের যা পরিকল্পনা সেগুলো আমরা আবার মিটিং করে আবার জানাবো, সেটা আমরা জানাবো। কালকে মিছিলটা হোক, তারপরে আমরা জানাবো। চেষ্টা করছি সেটা হচ্ছে তোমরা যদি আজ থেকে বলো কর্মবিরতি, তাহলে আমরা ধরে নেবো যতক্ষণ না পর্যন্ত দাবি মিলছে তাহলে ইউনিয়নের কর্মবিরতি চলবে। আর যদি এখানে এই লাইনটা বলো যে পুজোর দিনগুলো কি হবে সেটা নিয়ে আমরা পরে জানাবো, তাহলে আমাকে বুঝতে হবে যে পুজোর দিন মানে পঞ্চমীর আগে পর্যন্ত এটা, পঞ্চমীর থেকে কি হবে সেটা আলাদা করে বুঝবো। বিষয়টা বোঝাচ্ছি। আবারও বলছি, আমাদের যেটা বলার সেটা হচ্ছে এটাই যে আমাদের এই নিয়ে পুজোর দিন কি হবে, কতদিন অবধি কর্মবিরতি চলবে, কর্মবিরতি চলবে যতদিন না আমাদের দাবি দেওয়া মিটছে। স্পেসিফিকলি পুজোর দিন নিয়ে কি, পুজোর দিনগুলো নিয়ে কি হবে, কর্মবিরতির জায়গাতে আমরা সিদ্ধান্ত এখনো অবধি আমাদের করা আছে। বাকি যদি স্পেসিফিকলি কোনো সিদ্ধান্ত উঠে আসে তাহলে সেটা আমাদের কাছে পুজোর দিন